আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাজধানীর পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, অস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ক্ষমতা নয়, দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য পাগল বিএনপি, মন্তব্য বিচার সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে এনসিপির ঘোষণা। সন্তান হত্যার বিচার ছাড়া নির্বাচন হলে জুলাই শহীদ স্বজনদের আবারও মাঠে নামার হুঁশিয়ারি। ভারতকে জুলাই হত্যার প্ররোচনাকারী বলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি। পর্বতারোহী হাসান শাকিরের এভারেস্ট জয়, বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ গড়ার বার্তা, বললেন বিশেষজ্ঞরা। তার এমন অর্জন অনন্য উচ্চতায় দেশ, মন্তব্য। এবং বড় জয়ে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু। সাগরিকার হ্যাট্রিকে শ্রীলঙ্কাকে 9-1 গোলে উড়িয়ে দিল লাল সবুজের মেয়েরা। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিডফোর্ডের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের ঘটনায় অস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার এজাহারভুক্ত 2 জন পুলিশের হাতে এবং বাকি 2 জন র্যাবের হাতে গ্রেফতার হয়। ডিএমপি জানিয়েছে গ্রেফতার 2 জন হল মহিন ও রবিন। ঘটনার দিন পুলিশ যুবদল নেতা মঈন সহ 2 জনকে আটক করে। গত বুধবার সন্ধ্যা 6টার দিকে মিডফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে সড়কের ওপর তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ব্যবসায়ীকে নির্মমভাবে নির্যাতনের পর মাথায় পাথর মেরে হত্যা করে অভিযুক্তরা। নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য পাগল হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিএনপিকে যেন ক্ষমতায় যেতে দেয়া না হয় এজন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী। বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চায় না তাদের সবাই মিলে 300 আসনে প্রার্থী দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার পরামর্শ দেন তিনি। যারা যারা বিএনপি ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না, তাদেরকে বলবো আপনারা একটা ঐক্যজোট করেন, করে 300 আসনে 300 প্রার্থী দেন। বিএনপি এখন করে 300 আসনে প্রার্থী দেন। লড়াইটা হয়ে যাক, ফলাফলের পরে আপনারা করে নিয়েন কয়েক ভোট পাইলেন, জামানতটা রাখতে পারলেন কিনা এখন দেখতে পাবেন। সুতরাং বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়নি, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে। বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা সংস্কারে বাধা দিচ্ছে তারাই নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে। যশোরের জর্জ কোর্ট মোড়ে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন, নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপিকে নির্বাচন বিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যশোর প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে তাফিমুল ইসলাম জানাচ্ছেন। মাসব্যাপী জুলাই পদযাত্রার 11তম দিনে যশোরের বিভিন্ন স্থানে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় সাধারণ মানুষের বেশ সরব উপস্থিতিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা দুর্নীতি করবে এনসিপি তাদের বিরুদ্ধেই আন্দোলনে যাবে। বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে
সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। এর আগে সকালে যশোরের জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় শেষে বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো রাষ্ট্রীয়ভাবে মর্যাদা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যশোরের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। ভোটে অনিয়ম হলে নির্বাচন কমিশনের পুরো আসনের নির্বাচন বন্ধ ও কার্যক্রম বাতিলের ক্ষমতা ফিরে পাওয়া সংক্রান্ত আরপিও সংশোধন হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে মনে করেন বিশ্লেষকরা। তবে ইসিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। তরুণদের আলাদা ভোটার তালিকা করার সুযোগ নেই বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। নাজিব বেগ জানাচ্ছেন। ভোটে অনিয়মের অভিযোগে 2022 সালের অক্টোবরে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ বন্ধ করে হাবিবুল আউয়াল কমিশন। পরের বছর ইসির নির্বাচন বন্ধের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী বিল পাশ করে আওয়ামী লীগ সরকার। ভোটে অনিয়ম রোধে এ সংক্রান্ত আইনের দিক খতিয়ে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা। অনিয়ম হলে পুরো আসনের নির্বাচন বন্ধের ক্ষমতা ফিরে পেতে আরপিও সংশোধনের প্রস্তাব দিতে চায় ইসি। দেশে এরকম কোনো পরিস্থিতি বা অরাজকতা বা এমন কোনো সময় হলো যে নির্বাচন কমিশন যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধ করার ক্ষমতাটা সেটাও আছে এবং পুরো নির্বাচনী এলাকার নির্বাচন বন্ধ করার ক্ষমতাও হবে যদি আমরা ওইখানে যদি শুধু ভোটের জায়গায় নির্বাচন কথাটা প্রতিস্থাপন করে দেওয়া হয়, সেটাও করা যাবে। এগুলো অনেক ভেবেচিন্তে করা দরকার আর কি, কারণ আমরা যখন একটা ভালো কাজ করতে চাই ওই ভালো কাজটার একটা আবার খারাপ কাজ দিক থাকে, সেই খারাপ দিকটা আপনি কীভাবে বন্ধ করবেন সেটা তো আগে রেডি করে নিতে হবে। যারা মনে করবে যে তারা পাশ করতে পারে নাই তখন তারা কিন্তু একটা অভিযোগ দিবে। ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো শেষ করতে নির্দেশ দিয়েছে সরকার। সে সাথে তরুণদের জন্য আলাদা ভোটার তালিকার কথাও ভাবতে বলা হয়েছে। সংবিধানের 121-এ বলা আছে ভোটার তালিকা বর্ণ, জাতি, গোত্র, ধর্ম কোনো ভেদে ভোটার তালিকা আলাদা ভোটার তালিকা করা যাবে না। নির্ধারিত ডেটটা দেয়নি এখনো যে এত তারিখ নির্বাচন হবে। সো নির্ধারিত ডেট দেওয়া পর্যন্ত কিন্তু এটা পরিবর্তনের সময় পরিবর্তিত হতে পারে, কিন্তু এটা পরিবর্তিত হবে আমার মনে হয় খুব সম্ভাবনা খুব কম। যে কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধের সিদ্ধান্তকে যথার্থ বলছেন বিশ্লেষকরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন তার দল কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের সাথে জোট করবে না। 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ডেমরায় আয়োজিত পথসভায় তিনি একথা বলেন। শফিকুল ইসলাম মাসুদ বলেন যারা দল পরিচালনায় ব্যর্থ তারা দেশ পরিচালনায়ও ব্যর্থ হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ডেমরা জোন পরিচালক অধ্যাপক মোকাররম হোসাইন খানের সভাপতিত্বে পথসভায় আরও ছিলেন ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি, ঢাকা 5 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন সহ অন্যান্যরা। সন্তান হত্যার বিচার ছাড়া নির্বাচন নয়, প্রয়োজনে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদদের মা, বাবা ও স্বজনরা। রাজধানীতে শহীদ পরিবারের সাথে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামের মতবিনিময় অনুষ্ঠানে তারা এই কথা বলেন। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ভারতকে জুলাই হত্যার প্ররোচনাকারী আখ্যা দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেন। কোনো শহীদকে দলীয়করণ না করারও অনুরোধ করেন তিনি। তাফিমুল ইসলাম জানাচ্ছেন। কেউ সন্তান, কেউ স্বামী, কেউ হারিয়েছেন স্বজনদের, এমন কয়েক শতাধিক পরিবার নিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা। এতে শহীদ পরিবারের মা বাবারা বলেন সন্তান হত্যার বিচার ছাড়া নির্বাচন হবে না, প্রয়োজনে আবারও মাঠে নামবেন তারা। আমার সন্তান চলে গেছে, হাজারো সন্তান আছে, সন্তানদেরকে নিয়েও আমরা মাঠে নেমে এই হত্যাকারীর বিচার এবং শহীদদের সনদ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। যদি আমরা বিচার না নিতে পারি রাজপথে নামার প্রয়োজন হয়ে গেছে, কারণ 1 বছর হয়ে গেছে, মাত্র 1 বছরের আর মাত্র কয়েকটা দিন বাকি। এই কয়েকদিনের মধ্যে জানি না এই সরকার কি করবে। আগে জুলাই সনদ দিবেন, তারপর হলো নির্বাচন, তারপর কি হবে না হবে তারপর আপনারা যা মন চায় করেন।
আগে শহীদদের স্বীকৃতি দিতে হবে। এতটুকু চাই যেন এই খুনের বিচার হয়। আমার বাচ্চারা তোর বাবারে ফিরে পাবে না। আমার স্বামীর মতো অনেকেই শহীদ হয়েছে। একটাই চাওয়া শুধু আপনারা এটা বিচার করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জুলাই শহীদদের দলীয়করণ না করার অনুরোধ জানান। ভারত সরকারের প্রতি এই দাবি জানাচ্ছি, আন্তর্জাতিকভাবে প্রমাণিত হত্যাকারী শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। আর ২ নম্বর, সকল রাজনৈতিক দলের কাছে আমার একটি নিবেদন আছে, আপনারা আল্লাহর ওয়াস্তে দয়া করে কোনো শহীদকে দলীয়করণ করবেন না। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য সুরক্ষা আইন করতে সরকারের প্রতি দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। করোনার সময়ে শিক্ষার্থীদের দীর্ঘ শিখন ঘাটতির কারণে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। শুধু পাশের হার বাড়াতে সহানুভূতির নম্বর কিংবা বাড়তি সুবিধা না দেওয়াও পাশের হার কমার কারণ বলছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এই আনন্দ আর উল্লাস মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থী স্বজনদের। তবে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে নিম্নমুখী। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার ৬৮.৪৫%। গেল বছর পাশের হার ছিল ৮৩.০৩%। সব বোর্ডে এবার জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। গত বছর জিপিএ 5 পেয়েছিল ১,৮২,১২৯ জন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, শিক্ষার্থী তার খাতায় যা লিখেছেন তার ভিত্তিতেই প্রকৃত ফল এসেছে। কোনো বাড়তি নম্বর কিংবা কেন্দ্র থেকে কোনো বাড়তি সুবিধা তারা পাননি। আমরা এক্সামিনারদের কাছ থেকে যে নম্বর পেয়েছি আমরা সেইটাই কম্পিউটার দিয়ে রেজাল্ট বের করেছি। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালাউদ্দিন মনে করেন, এবারের এই ফলে মাঠের বাস্তব চিত্র উঠে এসেছে। এবার স্ট্যান্ডার্ডকে মেনটেন করা হয়েছে, সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে এবং পাশের সংখ্যা, পাশের হার কম হোক বা বেশি হোক সেটি মূল্যায়নের বিষয় না। বিষয় হলো যে সে প্রকৃত শিক্ষা পেয়েছে কিনা। করোনার সময়ে দীর্ঘ শিখন ঘাটতিও যে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে সে চিত্র পাওয়া গেছে এবার, বলেন এই অধ্যক্ষ। এই শিক্ষার্থীরা 2020-21 সময়ে হয়তো 5-6 ছিল, এই শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষা দিল। সুতরাং সেই ক্ষেত্রে তাদের একটা বেস তৈরি কম হতে পারে, অর্থাৎ তাদের শিক্ষার যে ঘাটতি সেটা কিছুটা ওই থাকতে পারে। অধ্যাপক সালাউদ্দিন মনে করেন, শিক্ষার এমন সময়ে একজন শিক্ষার্থীও পাশ করবে না এমন চিত্র খুবই দুঃখজনক। এমন শিক্ষা প্রতিষ্ঠান এবং যেসব এলাকায় খুব খারাপ ফল এসেছে সেগুলোর মান বাড়াতে গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ দেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করে শুধু ইতিহাসই সৃষ্টি করেননি, বিশ্বব্যাপী বার্তা দিয়েছেন প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ করার। রাজধানীর জাতীয় জাদুঘরে এভারেস্ট শিখরে ওঠার ঐতিহাসিক অভিযানের আলোকচিত্র প্রদর্শনী সাগর হতে শিখরে অনুষ্ঠানে বক্তারা বলেন, শাকিলের এমন অর্জন অনন্য উচ্চতায় নিয়েছে দেশকে। এই অভিযাত্রীর অদম্য সাহস আর ইচ্ছে শক্তি তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়। আফরোজা হাসি জানাচ্ছেন। সাগর হতে শিখর অদম্য সাহস আর ইচ্ছাশক্তির দুঃসাহসিক অভিযাত্রার প্রতিচ্ছবির নাম, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশ, ভারত এবং নেপালের সমতল ও পাহাড়ি জীবন, হিমালয় পর্বতের নৈসর্গিক প্রকৃতির আলোকচিত্র। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অভিযাত্রীরা শোনান প্লাস্টিক দূষণ রোধের বার্তা নিয়ে এভারেস্ট শিখর আরোহণের দুঃসাহসিক ও রোমাঞ্চকর যাত্রার অভিজ্ঞতা। দুর্গম পথ পেরিয়ে গিয়ে লম্বা সময় রাস্তায় থেকে গিয়ে চূড়ায় উঠে যাওয়া, অভিযানটার গল্পই আজকে এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। His success is not only a professional achievement but also a symbol of until
between Bangladesh and Nepal. এভারেস্ট জয়ী এই বাংলাদেশের অদম্য সাহস আর ইচ্ছাশক্তি অসাধ্যকে সাধন করার অনুপ্রেরণা যোগাবে তরুণ প্রজন্মের মাঝে। সে দেখিয়েছে যে বর্জ্য ফেলার চাইতে তুলে নিয়ে তাকে নিয়ন্ত্রণ করা বড় দায়িত্ব, বড় কাজ, সেটা তুলে ধরেছে। পাশে একই সঙ্গে সে বিশ্ব রেকর্ড করেছে, কিন্তু সে একটা বড় সামাজিক সেবা কিন্তু আমাদের সে দিয়েছে। It is in fact a powerful visual testimony to the human spirit. Submitting Mount Everest as the ultimate goal, of course, but also raising awareness against plastic pollution on the way. এভারেস্টে যারা জয় করতে যায় তারাই যায়, সো তাদের চোখ দিয়েই আমরা যে এখানে একটা প্যাসিভলি সেকেন্ডারি দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা অন্য রকমের অভিজ্ঞতা। আমরা যারা পর্বতে যাই আমাদের ছবি কিন্তু আপনাদেরকে সবাইকে দেখে, যে যেহেতু যারা যেতে পারে না তাদের জন্য, এবং তারা উপভোগ করে, এবং অনেক ছবি আছে আসলে যেগুলো আর্টিস্টিক ছবি হয়ে যায়। প্লাস্টিক দূষণ রোধের বার্তা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলছেন পরিবেশপ্রেমী ও বিশিষ্টজনরা। এই ছবিগুলো আমাদের কিন্তু একটা বিশাল বলবো সম্পদে পরিণত হয়ে গেল। তার সাথে যেটা হলো যে একটা আমাদেরও একটা কিন্তু অভিযান হয়ে যাবে এই ছবির সাথে সাথে, এবং যেটা কিন্তু খুব বেশি দরকার, কারণ আমরা যারা যেতে পারবো না কিংবা যেতে পারার মতন অবস্থা নেই, তাদের কিন্তু এই ছবি দেখেই কিন্তু বুঝতে হবে, এই ছবি দেখেই শিখতে হবে, এবং এই ছবির মাধ্যমেই কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করতে হবে। পরে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনা এভারেস্ট শিখর জয়ের ১১৫টি আলোকচিত্র প্রদর্শন করেন অতিথিরা। ঐতিহাসিক অভিযাত্রার অসামান্য এই আলোকচিত্র প্রদর্শনীর স্পন্সর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি পরিবেশ রক্ষায় সাভারের বিরুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। বৃক্ষরোপণ করে বিশিষ্টজনেরা সামাজিক ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন। শাকির রাতনাথ জানাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের নানা কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। সেই ধারাবাহিকতায় সাভারের বিরুলিয়ায় গোলাপ গ্রামে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স। প্রকৃতি পরিবেশ রক্ষা এবং সবুজায়নে এমন কর্মযজ্ঞ অবদান রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এখানে নিম গাছ লাগানো হয়ে গেছে, এবং এই রাস্তায় কিন্তু অনেকগুলো নিম গাছ, তারপর কৃষ্ণচূড়া গাছ, সব ধরনের গাছ লাগানো হয়েছে। আর এই গাছগুলো একটু বড় হবে, তো মেনলি হলো বড় হলে কিন্তু এখান দিয়ে যখন আমরা হাঁটাচলা করব, এই রাস্তা দিয়ে গাড়ি ছাড়া এমনি যখন বায়ু দূষণ করব না, হাঁটবো, তখন এই গাছগুলো যখন বড় হবে আমরা এই ছায়ার নিচেই কিন্তু হেঁটে ঘুরে বেড়াতে পারবো। এই রাস্তাটা যেটা আপনারা দেখছেন, এটা পুরোটাই ওরা কৃষ্ণচূড়া গাছ লাগাচ্ছে, যাতে মেইন রোড থেকে দেখা যাবে চারিদিকটা যখন কৃষ্ণচূড়া ফুল ফুটবে একদম লালে ছেয়ে যাবে। একটা সৌন্দর্যের ব্যাপার এখানে আছে জড়িত। এখানে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাকির আদনান, চ্যানেল আই, সাভার, ঢাকা। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় দেশজুড়ে সবুজ বেষ্টনী গড়তে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কুমিল্লায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিশিষ্টজনদের আশা এমন উদ্যোগে সবুজে সেজে উঠবে বাংলাদেশ আর প্রাণ ফিরে পাবে প্রকৃতি। আবুল কাশেম হৃদয়ের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। এজন্য সারা দেশের মতো কুমিল্লায়ও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি দেশের মোট আয়তনের 25% বন থাকার কথা, সেখানে বাংলাদেশে 15 থেকে 16% আমাদের বন আছে। তো সুতরাং আমাদের এটাকে যদি সহনীয় রাখতে হয়, দেশটাকে ভালো রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরে সোরে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং যে কাজটি প্রকৃতি জীবন ক্লাব করছে সেটা কিন্তু সবার কাজ। আমরা সবাই যেন এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। আসুন আমরা এই বর্ষায় সবাই হাতে হাত মিলিয়ে
একসাথে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বাসায় যে গাছ লাগাবো, গাছ আমাদের অনেক উপকার করে। হোস্টেলের আঙ্গিনায় আমরা গাছ লাগাবো। গ্রামের শেষে যেভাবে গাছ লাগানো হয় শহরে তেমনটা হয় না। প্রত্যেকটা বাড়ি এমনভাবে পরিকল্পনা করা উচিত যাতে বাড়ির সামনে একটা জায়গা থাকে যেখানে আমরা গাছ লাগাতে পারি। গাছের অনেক বড় একটা প্রভাব, কারণ বর্তমানে প্রচুর পরিমাণে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। সব একটা করেই গাছ লাগাবে, কিন্তু এইটাই হয়তো এক সময় সবার অনেক উপকারে আসবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। পরামর্শ দেন তখন কি বেশি করে মাংস খেতে বলেন না, বেশি করে শাকসবজি খেতে বলেন। ওই শাকসবজিটা কোথা থেকে আসে? গাছ থেকে। আত্মীয় স্বজন মা বাবা আছেন আমার সাথে, আমার গাছের যদি না থাকে তাহলে আমি সুস্থভাবে বসবাস করতে পারবো না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো একটা ভালো কাজ করছি কিনা? আমরা কি গাছ লাগাবো না লাগাবো না? শিশুদের মাঝে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মাঝে যে তারা এই ধরনের কর্মকাণ্ডকে ছড়িয়ে দিচ্ছে, তাদের ভিতরে এই যে ছাত্রছাত্রীদের ভিতরে যে গাছ প্রেম, বৃক্ষপ্রেম এই জিনিসটা সৃষ্টি করছে, এটা খুব ভালো লাগে। নির্জীব প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটাতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সারা দেশে বনের জমি দখল করে রেখেছে 1,60,566 জন। তাদের দখলে আছে 2,57,158 একর বনভূমি। পরিবেশ বান্ধব ও জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচিকে গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ প্রেমীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেছেন, 31 দফার ভিত্তিতে একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। যাদের জনসমর্থন নেই তারাই নির্বাচন নিয়ে এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিকেলে রাজধানীর উত্তরা কামারপাড়া এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের ধারণাই নেই। জনগণের সমর্থন নিয়েই রাজনীতি করার আহ্বান জানান তিনি। কর্মসূচিটি তুরাগ থানার কামারপাড়া নতুন বাজার থেকে শুরু হয়ে রাজাবাড়ি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংস্কার আপনারা যতটুকু করার করেন, কিন্তু যে নির্বাচনে যে দিনক্ষণ ঘোষণা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে বসে আমরা আশা করব অবশ্যই সেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। এবং এদেশের মানুষ যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, যতবার ভোট দিতে পেরেছে, প্রতিবারেই বিএনপিকে বেছে নিয়েছে। আগামী দিনেও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপিকে দানের শীষের প্রার্থীকে বেছে নেবে। পাবনা সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় উপজেলা সদস্য সচিব সহ বহিষ্কৃত 10 নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম বাদী হয়ে সুজানগর থানায় এ মামলা দায়ের করেন। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 82 ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই বৃহস্পতিবার গাজার অন্তত 100টি স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর আগে দেইর আল-বালা এলাকায় শিশু খাদ্য নিতে যাওয়ার সময় এক হামলায় নিহত হয় 10 শিশু এবং 4 নারী সহ 16 জন। খান ইউনিসে একটি আবাসিক ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়। গত 21 মাসে গাজায় 57,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ভেসে বেড়ানো দেশের গল্প নিয়ে দেশের প্রেক্ষাগৃহে চলছে নতুন চলচ্চিত্র অন্যদিন। দীর্ঘ সময় সেন্সর বোর্ডে আটকে থাকার পর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল সিনেমাটি পরিচালনা করেছেন কামার আহমেদ সাইমন। এর আগে এই সিনেমা জয় করেছে আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকটি পুরস্কার।
এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে এবছর পাট চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, তবে দাম নিয়ে চিন্তিত চাষিরা। পাট কাটার ভরা মৌসুমে দাম কমে যাওয়ায় তাদের লোকসান গুনতে হয়। চলতি বছরে পাটের ন্যায্য মূল্য না পেলে আবাদ ছাড়তে হবে বলে জানান চাষিরা। মেহেরপুর থেকে আরো জানাচ্ছেন গোলাম মুস্তাফা। কৃষি বিভাগের হিসাবে চলতি মৌসুমে মেহেরপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 16,630 হেক্টর। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 17,425 হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 800 হেক্টর বেশি। এই পাট বিক্রি করে পরবর্তী চাষাবাদ করবেন সেই আশায় বুক বেঁধেছেন চাষিরা। আমরা যখন কাটি তখন তো জাগ দেওয়ার জায়গা পাইনি, আবার যখন আমাদের ঘরে যখন আমরা বিক্রি করতে যাই, এই পাট যখন আমাদের ঘর থেকে চলে যায় তখন দাম হয়ে যায়, কিন্তু আমরা দাম পাইনি। এবার আমরা চাই তো পাট যেন দাম দেয়। পাটে যদি কিছু পয়সা না পাই তাহলে আমরা তো নিরাশা হয়ে যাবো একেবারে। আবার থেকে হয়তো আবার ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে, তাছাড়া আর কোনো গতি নেই আমাদের। পাট কাটার ভরা মৌসুমে পানি না থাকায় জাগ দিতে সমস্যা হয় বলে জানান চাষিরা। বিল খাল নাই, ডুবানোর জায়গা নাই, খুব কষ্টের উপর আছি। সরকার যদি পাটের দাম দেয় তাহলে আমরা একটু মুক্তি পাবো, যদি না দাম দেয় তাহলে আমরা পাটের শেষ। গেড়িতে ডুবাই 1000 টাকা ভাড়া নেয় বিঘিতে, সেটা আমাদের দিতে হয়। চাষি চারিদিকে মরো। সরকারের কাছে পাটের ন্যায্য দাম চান চাষিরা। 3300 বা 3400 টাকা মন হিসেবে বিক্রি হচ্ছে, এতে কৃষক এখন আর্থিকভাবে লাভবান হচ্ছে। পাট পছন্দ পানির অভাবের কারণে আমাদের পাটের লাভটা কমে গেছে। তবে এখন গতবার থেকে আমাদের লক্ষ্যমাত্রা থেকে এবার কিছু বেশি অর্জন হয়েছে। আমরা আশা করছি আগামীতে হয়তো আরো বেশি হতে পারে। কমপক্ষে 3000 টাকা মন দরে পাট বিক্রি করতে পারলে লাভবান হবেন বলে জানান চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বর্ষায় রং বদলেছে কক্সবাজারের প্রাণ প্রকৃতি। বৃষ্টি স্নাত স্নিগ্ধ প্রকৃতি আর সাগরের মিতালে নান্দনিক দৃশ্যের সৃষ্টি করেছেন। এমন সৌন্দর্যের টানে সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। আনন্দ ভ্রমণকে নির্বিঘ্ন করতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। সরোয়ার আজম মানিক জানাচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার, যেখানে সারা বছরই ছুটে আসছেন দেশ বিদেশের লাখো প্রকৃতি প্রেমী। বৃষ্টির অঝোর দ্বারায় স্নিগ্ধ প্রকৃতি ও সমুদ্রের রোমাঞ্চকর পরিবেশ আকর্ষণ করছে পর্যটকদের। বৃষ্টির সময় সমুদ্রের একটা আলাদা রূপ থাকে, বিশেষ করে ওটা দেখার জন্য এবার আসছি, ইচ্ছা করে বৃষ্টির সময় আসছি যে দেখি কেমন লাগে। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কক্সবাজারে আসলে বিচটা অনেক সুন্দর। বাংলাদেশে তো যাওয়ার যে জায়গাগুলো আছে ঘোরার জায়গা, সেখানে কক্সবাজার অবশ্যই ভালো লাগে। দুর্ঘটনা এড়াতে সৈকতে পর্যটকদের সচেতন থাকার পরামর্শ লাইফ গার্ডের। আমরা লাইফগার্ড সদস্য রয়েছি, আমরা মাইকিং এর মাধ্যমে, তারপর হুইসেলিং এর মাধ্যমে আমরা তাদের কাছে গিয়ে তার সাথে কথা বলে তাদেরকে আমরা নিরাপদে রাখার চেষ্টা করতেছি। ভালোই লাগছে, প্রিয় মানুষকে পেয়েছি, একদম আজীবনের জন্য পেয়েছি, আর প্রিয় জায়গায় এসেছি, আরো ভালো লাগছে। আগে এত মানুষ দেখেন, এখন তো অনেক মানুষ। অবশ্যই সাগরকে ভালোবাসে সবাই, সমুদ্রকে ভালোবাসার ভিতরে সবাই আসছে, আমরাও আসলাম। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশও। পর্যটক আকৃষ্টের মূল কাজ হচ্ছে নিরাপত্তা। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত 4 থেকে 5 মাসে কোনো ধরনের ছিনতাইয়ের ঘটনা আমরা ঘটতে দেই নাই। তো এই আলোকে আমাদের মোবাইল টিম কাজ করতেছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থাও আমরা নিশ্চিত করেছি। পর্যটকদের আগমনে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বন্যা ও বৃষ্টির পরিস্থিতির কারণে বাজারে কাঁচামরিচের দাম বেড়ে 2 থেকে 3 গুণ পর্যন্ত হয়েছে। সবজির দামও কিছুটা বেড়েছে। চালের দাম তুলনামূলক বেশি, মোটা চালের দামও 60 টাকার নিচে নেই। তবে পেঁয়াজ, রসুন, আদা এবং ডালের দাম স্থিতিশীল। পরাগ আজিম জানাচ্ছেন। কয়েকদিনের টানা বৃষ্টি ও কিছু জায়গায় বন্যার কারণে বাজারের সবজির দামে প্রভাব পড়েছে। সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকার মতো। পটল 60 টাকা কেজি, ঝিঙ্গা, ধুন্দল, কাঁকরোল এগুলো 60 টাকা কেজি, পেঁপে 40-35। এখন বর্তমানে বাজার হিসাবে বাড়তি, এখন তো কোনো সিজন না। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম, 300 থেকে 320 টাকা কেজি। বৃষ্টির কারণে আমদানি খুব কম। আমরা দেখছি যে এই জায়গাতে মরিচ কিনে জায়গায় খুব আমদানি কম, মরিচ অনেক শর্ট, এজন্য দামটা বেশি। বাজারে ডিম, পেঁয়াজ, রসুন, আদা ও ডাল সহ
কিছু নিত্যপণ্যের দামে ক্রেতাদের স্বস্তি আছে। পেঁয়াজ 50 টাকা থেকে 55 টাকা, আদা আপনার 150 টাকা, তারপর রসুন 160 টাকা, মসুর ডাল 130 টাকা, মোটাটা 110 টাকা। এক মাস যাবত খুবই আমাদের সেল কম। একটু বেশি মনে হয় আর কি, মাছের আর মুরগির দাম একটু বেশি লাগে। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় অল্প বেড়েছে। হ্যাঁ 160 65 এরকম, এখন 70 5-10 টাকা বাড়ছে হালকা। এবার চালের মৌসুমেও দাম তেমন কমেনি, বরং ঈদের পর থেকে আরো বাড়তি দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। প্রচুর দাম হচ্ছে, তারপরও সিন্ডিকেটের কারণে আমরা কম দামটা পাইতেছি না। এমনকি মিনিকেটে আমরা বিক্রি করতে আসছি 80 থেকে 85 টাকা, 12-28, 62 থেকে 65, মোড়া চাল 60 টাকা। সব চালের দাম আমরা কেজি প্রতি 8 টাকা 10 টাকা করে বাইরে গেছে। চাল বাজারে গেলে দামটা মোটামুটি পর্যাপ্ত পরিমাণ মাল আছে, চালের দাম বেশি। আমি তো মনে করি ছোটো ব্যবসা হিসাবে সরকার যদি বড় বড় মিল মালিকদের প্রতি নজর দেয় না রাখে, চালের দাম অব্যাহত এমনি বাড়তে থাকবে দফায় দফায়। চালের দাম কমাতে মিল ও বাজারে নিয়মিত তদারকির পরামর্শ দিয়েছেন ক্রেতারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের সময় হলো আবারও বিরতির, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে 297 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত কারাগারে 3 দিনের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি পরে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। দুর্নীতি দমন কমিশন দুদকের করা 297 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে আবুল বারাকাতকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের 3 দিনের রিমান্ড আবেদন ও আসামি পক্ষের জামিন আবেদনের শুনানি সংশ্লিষ্ট কোর্টে পরে হবে বলে আদালত জানান। গাজীপুরের টঙ্গী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 3000 কেজি পলিথিন জব্দ করা হয়েছে। টঙ্গীর বড় দেওড়া এলাকায় মায়ের দোয়া প্লাস্টিক এবং আউসপাড়া এলাকায় মারফত এন্টারপ্রাইজ নামের 2টি কারখানায় অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুজ্জামান হিমু এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুল আলম। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা করেছে বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ NBA। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। গেস্ট অব অনার ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন NBA প্রেসিডেন্ট ডাক্তার সাকলায়ন রাসেল। স্বাগত বক্তৃতা করেন NBA সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী। সে সময় ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাইঙ্কা গ্রামে সেনাবাহিনীর অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত 2টি ড্রেজার মেশিন, একটি টিউবওয়েল ও 2টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় 2 বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ধ্বংস করা হয় 3টি ড্রেজার মেশিন। পরে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে গ্রেফতারকৃতদের ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। আগামী 2 থেকে 3 দিন দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে এই মৌসুমী বৃষ্টিপাত বন্যা সৃষ্টিতে প্রভাব ফেলবে না। মিথিলা নাজনীন জানাচ্ছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন টানা বৃষ্টিপাত হয় সারা দেশে। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। শুক্রবার থেকে সারা দেশে কমেছে বৃষ্টির তীব্রতা। সেই সাথে ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় সৃষ্ট আকস্মিক বন্যার পানি কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী সপ্তাহের শেষে দেশের উত্তরাঞ্চলের রংপুর সহ ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত হতে পারে। আগামী 2 থেকে 3 দিন দেশের বৃষ্টিপাতের সার্বিক অবস্থা ভালো থাকার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক থাকবে। বৃষ্টি হালকা হবে, কিন্তু সেটা খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই।
সব মিলিয়ে এই মৌসুমী বৃষ্টিপাত বন্যাকে প্রভাবিত করবে না বলেও জানানো হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ এবার জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চান। চট্টগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস.এম. লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সম্মেলন হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, পরিবেশবিদ নজরুল ইসলাম, অধ্যাপক জাফর সাদেক, মোহাম্মদ ইসহাক ও অন্যরা। এবার খেলার খবর। যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজধানীর পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, অস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ক্ষমতা নয়, দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য পাগল বিএনপি। মন্তব্য, বিচার সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে এনসিপির ঘোষণা। সন্তান হত্যার বিচার ছাড়া নির্বাচন হলে জুলাই শহীদ স্বজনদের আবারও মাঠে নামার হুঁশিয়ারি। ভারতকে জুলাই হত্যার প্ররোচনাকারী বলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি। পর্বতারোহী হাসান শাকিলের এভারেস্ট জয়, বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ গড়ার বার্তা, বললেন বিশেষজ্ঞরা। তার এমন অর্জন অনন্য উচ্চতায় দেশ। মন্তব্য। এবং বড় জয়ে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু। সাগরিকার হ্যাট্রিকে শ্রীলঙ্কাকে 9-1 গোলে উড়িয়ে দিল লাল সবুজের মেয়েরা। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য